হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত একাদশ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ইউরোপ মহাদেশ, এই অধ্যায়টির 131 নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা পড়ব। তো চলো শুরু করা যায়। এখানে কী বলেছে, লন্ডন অববাহিকা। এখানে একটু গল্পের আকারে লন্ডন অববাহিকা সম্বন্ধে বলা হয়েছে। যেমন দেখো, দীপাদের স্কুলে ভূগোল ক্লাসে আজ লন্ডন অববাহিকা পড়ানোর কথা। তার আগে দীপারা নিজেদের মধ্যে লন্ডন সম্পর্কে আলোচনা করছিল। মলি বলল, লন্ডন শহর ইংল্যান্ডে অবস্থিত। তাহলে লন্ডন শহর কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। আর ইংল্যান্ড হলো সেই দেশ যেখান থেকে ইংরেজরা ভারত এসেছিল। তিতলি বলল, কলকাতা শহর যেমন গঙ্গা নদীর ধারে অবস্থিত, তেমনি লন্ডন শহরটা কোন নদীর অবস্থিত? টেমস নদীর ধারে গড়ে উঠেছে। মুনাই বলল, লন্ডন শহরের কাছে গ্রিনচের ওপর দিয়ে মূলমধ্য রেখা গেছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, লন্ডন শহরটি কোথায় অবস্থিত, আর লন্ডন শহরটি কোন নদীর ধারে অবস্থিত বা কোন নদীর ধারে গড়ে উঠেছে, আর লন্ডনের শহরের কাছে গ্রিনচের উপর দিয়ে কোন রেখা গেছে। তারপর হচ্ছে, ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন প্রাকৃতিক ও অর্থনৈতিক দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ। এক নজরে লন্ডন অববাহিকা। না, লন্ডন অববাহিকার অবস্থান কোথায়? ব্রিটিশ যুক্তরাজ্য। সীমানা কি? উত্তরে চিল্টন উচ্চভূমি, দক্ষিণে নর্থ ডাউনস উচ্চভূমি, পশ্চিমে রেডিং শহর এবং পূর্বে উত্তর সাগর। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল প্রায় ৭,৭৬০ বর্গ কিমি। অববাহিকার আকৃতি কেমন? মাটির সরার মতো। এটা একটা প্রশ্ন আসতে পারে 1 নম্বরে, যে লন্ডন অববাহিকার আকৃতি কেমন? মাটির সরার মতো। প্রধান নদী কি লন্ডন অববাহিকার? টেমস। আর প্রধান বিমানবন্দর কি? হিথ্রো। এগুলোর থেকে শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। তারপরে কি বলেছে, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ কেমন? না, ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিকে থেকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে চিল্টন ও নর্থ ডাউনস নামক দুটো পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতলভূমিতে এই লন্ডন অববাহিকা অবস্থান। ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এই অববাহিকায় অবস্থিত, তাই এর নাম কি? লন্ডন অববাহিকা। তাহলে লন্ডন অববাহিকা কাকে বলে? এখান থেকে আসতে পারে প্রশ্ন। তারপর হচ্ছে, লন্ডন অববাহিকা অঞ্চলে প্রায় মাঝখান দিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে টেমস নদী বয়ে চলেছে। আর টেমস নদীর মোহনার কাছাকাছি বা লন্ডন অববাহিকার পূর্ব দিকে বিশেষ কোনো উচ্চভূমি দেখা যায় না। তবে উৎস অঞ্চলে, বিশেষত উত্তর পশ্চিম এবং দক্ষিণ দিকে চিল্টন, হোয়াইট হর্স ও নর্থ ডাউনস নামে 3টি উচ্চভূমি লক্ষ্য করা যায়। অতীতে এই উচ্চভূমি অঞ্চলের মাঝখানের অংশ বসে গিয়ে এই নিম্নভূমির সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে টেমস ও তার বিভিন্ন উপনদীর সঞ্চয় কার্যের ফলে এই লন্ডন অববাহিকা অঞ্চলের উদ্ভব হয়েছে। বলতে পারো সমগ্র লন্ডন অববাহিকার ঢাল কোন দিক থেকে কোন দিকে? তাহলে পশ্চিম থেকে পূর্বের দিকে। তারপর হচ্ছে, লন্ডন অববাহিকার অঞ্চলের প্রধান নদী কি? টেমস। এই নদী পশ্চিমে কটসওল্ডস পাহাড়ে উৎপন্ন হয়ে হোয়াইট হর্স ও চিল্টন পর্বতের মধ্যবর্তী গোরিং গ্যাপের মধ্য দিয়ে লন্ডন অববাহিকায় প্রবেশ করেছে। পরে পূর্ব দিকে প্রবাহিত হয়ে উত্তর সাগরে গিয়ে মিশেছে। টেমসের প্রধান উপনদীগুলি কী কী? লি, রোডিং, ওয়ে, মোল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। লন্ডন মানে কি? সারা বছর মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, শীতল ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া। পাশের সমুদ্র দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের প্রভাবে শীতকালীন উষ্ণতা খুব কমে না। আর পশ্চিমবঙ্গের প্রভাবে এখানে সারা বছরই কি বৃষ্টিপাত হয়, যদিও এর পরিমাণ কম। আর ঘন জনবসতি, শহরায়ন ও শিল্পায়নের কারণে এখানকার বনভূমির পরিমাণ খুবই কম। তবে উচ্চভূমি ও পাহাড়ের গায়ে কিছু ওক, বার্চ, অ্যাশ, লক, পাইন, বীচ প্রভৃতি গাছের বনভূমি দেখা যায়। এখানে উষ্ণতা কত? গ্রীষ্মকালীন উষ্ণতা হচ্ছে 18 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর শীতকালীন উষ্ণতা 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বৃষ্টিপাত হচ্ছে 60 থেকে 75 সেমি। এবার আছে, এতক্ষণ আমরা লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ সম্বন্ধে জানলাম। এবার আসছে লন্ডন অববাহিকার অর্থনৈতিক পরিবেশ। না, বসতি ও শিল্পের প্রয়োজনে লন্ডন অববাহিকার বেশিরভাগ জমি ব্যবহৃত হয়। তবু স্থানীয় চাহিদা মেটানোর জন্য এখানে কিছু কিছু অঞ্চলে উন্নত যান্ত্রিক পদ্ধতিতে মিশ্র কৃষির মাধ্যমে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানকার কৃষির প্রধান বৈশিষ্ট্য কী হলো? না, প্রচুর পরিমাণে সবজি চাষ করা হয় এখানে। আর বিপুল শহরবাসীর খাদ্যের চাহিদা মেটানোর জন্য ছোটো ছোটো খামারে ফল ও শাকসবজি উৎপাদন করে ট্রাকে করে শহরে পাঠানো হয়। একে কী বলা হয়? একে ট্রাক ফার্মিং বলে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, ট্রাক ফার্মিং কী বা কাকে বলে? পচনশীল নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলি দ্রুত পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়। নদী উপত্যকায় কি গম, যব, ভুট্টা, আর চিল্টন ও ডাউনসের উচ্চভূমিতে মিশ্র কৃষি পদ্ধতিতে ওটস ও আলুর সঙ্গে পশুখাদ্য হিসাবে হে, স্লোভার ঘাসের চাষ করা হয়। পাশাপাশি উত্তর সাগর থেকে প্রচুর মাছও ধরা হয়। তাই টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহরটি এখানকার প্রধান শহর, বন্দর এবং শিল্প বাণিজ্য কেন্দ্র। এই অঞ্চলে রেলপথ ও সড়কপথ জালের মতো ছড়িয়ে রয়েছে। তাছাড়া লন্ডন যেমন একটি বিখ্যাত নদীবন্দর, তেমনি আন্তর্জাতিক বিমানপথেরও কেন্দ্র।
শিল্প বিপ্লবের পর থেকে এখানে দ্রুত শিল্পোন্নয়ন হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির কারণে লন্ডন ঘনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। মানুষের বাসস্থানের অভাব মেটাতে রেডিং, নিউবেরি, ক্রয়ডন প্রভৃতি অনেক শহর গড়ে উঠেছে। লন্ডন বয়কার শিল্পকেন্দ্র। কী শিল্প? ইঞ্জিনিয়ারিং শিল্প, সেটা কিন্তু হচ্ছে গিলফোর্ড। মোটর গাড়ি নির্মাণ কোথায়? লুটন আর অক্সফোর্ড। জাহাজ মেরামতি শিল্প চ্যাথাম। বিমান ও বিমান যন্ত্রাংশ রিডিং, হ্যামেল, হামস্টেড। বৈদ্যুতিক ও কৃষিযন্ত্র রেডিং আর নিউবেরি। ছাপাখানা বা মুদ্রণ ওয়াচফোর্ড। কাগজ হচ্ছে কি পারফ্লিক্ট আর নর্থফ্লিক্ট আর ডার্টফোর্ড। রাসায়নিক দেশলাই লন্ডন। তথ্য প্রযুক্তি বিস্কুট রেডিং। ডেয়ারি ও ময়দা লিচেস্টার এসেক্স। লন্ডন শহর পশম, চা, রবার ইত্যাদি পণ্যের একটি প্রধান বাণিজ্য কেন্দ্র হিসেবে খ্যাত। টেমস নদীর খাঁড়ি মুখে অবস্থিত লন্ডন বৃহত্তম পুনঃরপ্তানি বন্দর। আমদানিকৃত বন্দর পুনরায় এই বন্দর থেকে রপ্তানি হয়। এশিয়া ও আফ্রিকায় বিভিন্ন দেশের উৎপাদিত দ্রব্য এখানে আসে এবং ক্রয় বিক্রয়ের পর এই বন্দর দিয়ে অন্যান্য দেশে রপ্তানি করা হয়। এবার আসছে পোল্ডার ভূমি। না, একটা ছোট্ট দেশের ছোট্ট ছেলের গল্প। নাম ছিল তার হান্স। একদিন হান্স সন্ধ্যের সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে উঁচু দেয়ালের গায়ে একটা ফাটল দিয়ে জল চুঁইয়ে পড়ছে। হান্সের বুকের ভেতরটা নিমেষে আতঙ্কে শিউরে উঠল আসন্ন বিপদের কথা ভেবে। ফাটলটা আরেকটু বড় হলেই ও পাশের সমুদ্রের জল হু হু করে গ্রামে ঢুকে পড়বে আর ভাসিয়ে নিয়ে যাবে গ্রামের পর গ্রাম। তাই কোনো কথা না ভেবে হান্স তার হাতেরটা মুঠো করে ঢুকিয়ে দিল বাঁধের ফাটলের মধ্যে এবং ওইভাবেই বসে রইল। রাতের দিকে তার বাবা মা আর গ্রামের লোকজন খুঁজতে খুঁজতে তাকে ওইভাবে বসে থাকতে দেখতে পেল। তারপর তারা যখন জানতে পারলো যে হান্স কীভাবে তাদের গ্রামকে রক্ষা করছে, তখন সবাই হান্সকে জড়িয়ে ধরলো আর তার বীরত্বের জন্য খুব প্রশংসা করলো। এই সুন্দর গল্পটা তোমরা অনেকেরই জানো এই হান্স কোন দেশের ছেলে? হল্যান্ড বা নেদারল্যান্ডের। আর যে অঞ্চলে সে রক্ষা করছে তা হলো কি পোল্ডার ভূমি। পোল্ডার ভূমি কি? তাহলে এখানে পড়বো। আসলে নেদারল্যান্ড দেশটা খুব ছোট, তাই কৃষি ও অন্যান্য কাজের জন্য জমিরও খুব অভাব। এই সমস্যা দূর করার তাগিদে দেশের উত্তর পশ্চিমে জুইডারজি উপসাগরের বিশাল অগভীর জলভাগে উঁচু কংক্রিটের বাঁধ দিয়ে মাটি ভরাট করে নতুন ভূমি তৈরি করা হয়েছে। আর সমুদ্র থেকে উদ্ধার করা এই সব নিচু সমতল ভূমিকে কী বলা হয়? পোল্ডার ভূমি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে পোল্ডার ভূমি কাকে বলে? নেদারল্যান্ডে একাদশ শতাব্দীতে প্রথম পোল্ডার ভূমি তৈরির কাজ শুরু হয়েছিল। আগে তা করা হতো প্রাচীন পদ্ধতিতে। এখন প্রযুক্তিবিদ্যার উন্নতির সাথে সাথে এই কাজ আধুনিকতার ছোঁয়া এসেছে। নেদারল্যান্ডে প্রায় 3000-এর বেশি ছোট বড় পোল্ডার রয়েছে। তাহলে নেদারল্যান্ডে কত হচ্ছে পোল্ডার, ছোট বড় কতগুলি পোল্ডার রয়েছে? 3000-এর বেশি। এদের মধ্যে জুইডারজি হলো সবচেয়ে বড় প্রকল্প। তাহলে বড় প্রকল্পের নাম কি? জুইডারজি। এছাড়া জিনল্যান্ড, জিপে, জুইড প্লাস, আনা পাউলোনা, প্রিন্স আলেকজান্ডার বিশেষ উল্লেখযোগ্য। বলছে পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়? না, প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয় আর এই বাঁধের ভিতর জল নিকাশি চক্র খাল থাকে। এরপর এই খেরা জলাভূমি পাম্পের সাহায্যে কাদা জলে ভরাট করা হয় আর জলাভূমির তলদেশে পলি থিতিয়ে যাওয়ার পর ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলা দেওয়া হয়। তারপর পলি শুকিয়ে গেলে ওই জমিকে বেশ কয়েক বছর ফেলে রাখা হয় লবণমুক্ত করার জন্য। অবশেষে জমিকে কৃষিকাজের উপযুক্ত করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর বিভিন্ন পশু খাদ্য যেমন হে, ক্লোভার চাষ ও পশুপালন করা হয়। পরে জমি কৃষির উপযুক্ত হলে বিট ও ওটস, সূর্যমুখী, টিউলিপ প্রভৃতি শস্য ও ফুলের চাষ শুরু হয়। পোল্ডার ভূমি সৃষ্টির পদ্ধতির একটা ছবি দিয়েছে, যেটা তোমরা একটু ভালো করে দেখবে। এবার আসছে পোল্ডার ভূমির প্রাকৃতিক পরিবেশ। পোল্ডার ভূমি হলো সমুদ্র থেকে উদ্ধার করা নিম্ন সমতল ভূমি। প্রধানত আইসেল, মাস এবং রাইন নদীর মধ্যবর্তী বদ্বীপের নিচু অংশে পোল্ডার ভূমি গড়ে উঠেছে। সমগ্র পোল্ডার অঞ্চলকে ভূমির ব্যবহার অনুযায়ী কভাগে ভাগ করা যায় 3 ভাগে, যথা কি উত্তর ও উত্তর পূর্বে গ্রোনিং এন আর ফ্রিজল্যান্ড ও ওভারিসেল, পশ্চিম ও মধ্যভাগে নুড হল্যান্ড ও ডটরেস্ট এবং দক্ষিণে জুইড হল্যান্ড। এখানকার কোনো কোনো এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 10 ফুটেরও নিচে অবস্থিত। বৃষ্টিপাতের ফলে জল জমলে তা পাম্প করে নিকাশি খালে ফেলে দেওয়া হয় আর এখানকার বেশিরভাগ জায়গায় সমুদ্রের কাদামাটি দেখা যায়। এবার হচ্ছে কি এই অঞ্চলের মধ্যে দিয়ে রাইন ও তার কয়েকটি উপনদী যেমন কি লেক, ভাল, মাছ প্রবাহিত হয়েছে। এদের ধারে পলিমাটি দেখা যায়। আর পোল্ডার ল্যান্ড শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। কোন জলবায়ুতে? না, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে। তবে উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যায় বলে এখানে জলবায়ু কীরকম? এখানে জলবায়ু সমভাবাপন্ন, অর্থাৎ শীতকাল খুব শীতল নয়, গড় তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার গ্রীষ্মকাল খুব তীব্র নয়, যেমন গড় তাপমাত্রা 16 ডিগ্রি সেন্টিগ্রেড। আর পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে সারা বছরই বৃষ্টি হয়, তবে এর পরিমাণ খুব কম, বার্ষিক গড়ে 70 সেমি। এখানে ওক, বার্চ ইত্যাদি বৃক্ষ এবং তৃণভূমির প্রাধান্য দেখা যায়। এবার আসছে পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ।
নতুন পোল্ডারগুলিতে জমির লবণাক্ততা কমানোর জন্য হে, ক্লোভার প্রভৃতি ঘাসের চাষ করা হয়। গম, ওট, যব, রাই, আলু প্রভৃতি চাষ করা হয় পুরানো লবণমুক্ত জমিতে। এখানকার বেশিরভাগ খামারগুলিতে মিশ্র কৃষি পদ্ধতিতে চাষের কাজ করা হয়। এখানকার বিস্তীর্ণ জমিতে কি নানা রঙের টিউলিপ, কসমস, গ্ল্যাডিওলি প্রভৃতি ফুলের চাষ করা হয়। আবার শীতল ও কম আলোকযুক্ত অঞ্চলে গ্রিনহাউস বা কাঁচের ঘরে সবজি চাষ করা হয়। তারপরে পোল্ডারভূমির শিল্প ও পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। চক্র খালগুলিও পরিবহনের কাজে ব্যবহৃত হয়, তবে খনিজ সম্পদের বিশেষ অভাব রয়েছে। গ্রোনিয়েন অঞ্চলে প্রচুর প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, আর দি হেগ এর কাছে খনিজ তেল পাওয়া যায়। আমস্টারডাম, রটারডাম, গ্রোনিয়েন, হার্লেম, লেভেন, ইজমুইডেন, দি হেগ, ফ্লাশিং প্রভৃতি শহরগুলিতে লৌহ ইস্পাত, পেট্রোরাসায়নিক, জাহাজ নির্মাণ, ডেয়ারি, খাদ্য প্রক্রিয়াকরণ, কাগজ, চামড়া প্রসাধনী প্রভৃতি শিল্প গড়ে উঠেছে। কৃষি শিল্প ও পরিবহন ব্যবস্থা উন্নতির কারণে পোল্ডার ভূমির জনবসতি খুব ঘন। এখানকার প্রধান শহর কি? আমস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী, এবং বিখ্যাত বন্দর হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য আমস্টারডাম পৃথিবী বিখ্যাত। তাহলে আমস্টারডাম কেন পৃথিবী বিখ্যাত, কেন এটা একটু জানতে হবে, হিরে কাটা ও পালিশ শিল্পের জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো।